কসবা যত কাণ্ড যেন কসবাতে। কসবায় বেআইন নির্মাণ থেকে জলাজমি ভরাট জনবিন্যাসে বদলাচ্ছে কসবার ভৌগোলিক অবস্থান। একের পর এক অভিযোগ, তবে হায়দার তার লোক কিনা তা নাকি সুশান্ত বলবে। অর্থাৎ কে কার লোক, কে কোন শিবিরের মানুষ, এই প্রশ্নগুলো সামনে আসতে শুরু করেছে। একদিকে যখন বিরোধী শিবির থেকে পরিবেশবিদরা প্রশ্ন তুলছেন কসবার ভৌগোলিক অবস্থান নিয়ে, তখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। একদিকে গুলশান কলোনির বাসিন্দারা যখন ঠিকমতো জল পাচ্ছে না, তখন অন্যদিকে জাভেদ খান তিনি অকপট সিএনকে কি জানালেন। কারণ এই দলে প্রবীণ মুখের প্রয়োজন, তবে মমতা হিরো, বাকি সবাই জিরো, এমনটাই মত জাভেদের। তাহলে কি আবারও আড়াআড়ি তৃণমূল কংগ্রেস? তবে কি আবারও আড়াআড়ি ভাবে বিভাজন তৃণমূলে? প্রবীণ নবীন দ্বন্দ্ব ফের প্রকাশ্যে আসছে। কারণ এই সুশান্ত ঘোষ, যাকে খুনের চেষ্টার অভিযোগ সামনে আসার পর থেকে রীতিমতো তোলপাড় হয়েছে, শুধু তাই নয়, কসবায় নানা দুর্নীতির কাণ্ড সামনে এসেছে। সেখান থেকেই জাভেদ খান তিনি সিএনএর মুখোমুখি হয়ে ঠিক কি বললেন সেগুলোও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। কারণ কে কার লোক, হায়দার সুশান্তর লোক কিনা তা সুশান্ত বলবে, তবে কুখ্যাত দুষ্কৃতী নাকি জুলকার। অর্থাৎ এই যে সমীকরণ, নিজেদের লোকের মধ্যেই তারা ভাগ বাটোয়ারা করে উঠতে পারছেন নাকি? কি বললেন সিএনএর মুখোমুখি হয়ে এক্সক্লুসিভ ভাবে জাভেদ খান, শোনাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কসবা বিধানসভার বিধায়ক জাভেদ আহমেদ খান সাহেব। ওনার সঙ্গে কথা বলবো, তার কারণ হচ্ছে যে বিগত শুক্রবার দিন যে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ওপর যে হামলার ঘটনা ঘটেছিল, গুলি চালানোর চেষ্টার ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর বেশ কিছু প্রশ্ন উঠছে। বিশেষ করে গুলশান কলোনি নিয়েও একাধিক অভিযোগ সামনে এসছে। ওই এলাকার বিধায়ক হিসাবে আমি জাভেদ সাহেবের কাছে বেশ কয়েকটি প্রশ্ন এখানে রাখতে চাই। যেটা জানা যাচ্ছে যে গুলশান কলোনি, গুলজার যেখানে থাকতো, সেই এলাকায় একাধিক অবৈধ নির্মাণ হয়েছে, যে নির্মাণগুলোর সঙ্গে কাউন্সিলরের লোক জড়িত বলে ইতিমধ্যে অভিযোগ উঠছে। আপনি বিধায়ক হিসাবে বিষয়টা কতটা নলেজে আপনার ছিল, বা আপনি কতটা অ্যাকশন নিতে পেরেছিলেন? সারা কলকাতায় আনঅথরাইজ কনস্ট্রাকশন চলছে, এবং কাউন্সিলর হোক, সংসদ হোক, বিধায়ক হোক, তার পক্ষে সম্ভব নেই প্রত্যেকটা জায়গায় নজর রাখা। হ্যাঁ, খবর আসতো যখনই আমাদের কাছে, আমরা কমপ্লেন করতাম, কারণ আমরা প্রশাসনের লোক, তো প্রশাসন ছাড়া আমরা তো চলবো না, আমরা নিজে আইনটা হাতে নিতে পারবো না। আমরা কর্পোরেশনকে জানিয়েছি, আমরা পুলিশকে জানিয়েছি, সব জায়গায় জানানো হয়েছে। এবং যারা এই কনস্ট্রাকশন করে, যারা এই অবৈধ কনস্ট্রাকশনের মধ্যে থাকে, তারা কিন্তু মাসেলম্যান, সবই কিছু না কিছু তাদের হিস্ট্রি আছে, তাদের কেরম সে তারা সেই হিসাবে প্ল্যান ওয়েতে তারা চলে, এবং তাদের সাপোর্ট করার জন্য অনেক লোক চলে আসে। কিন্তু তাদের সঙ্গে তো মাসেলম্যান হলেও কোথাও একটা দলের লোক জড়িত থাকে, কারোর একটা আশীর্বাদ থাকে। যেমন ওখানে নাম উঠছে হায়দার আলী, যিনি কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি নাকি ওই এলাকাটাকে নিয়ন্ত্রণ করছে, গুলশান কলোনি, মাটিনপাড়া। সেটা কাউন্সিলর উত্তর দিতে পারবে, আমি তো বলতে পারবো না কে কার লোক আছে না আছে। আপনি হায়দার আলীকে চিনেন? আমি সবকেই চিনি, হায়দার আলী কেন, কলকাতার অনেক লোককেই আমি চিনি। আমি তো স্থানীয়, সেখানে চিনি না এরকম বলতে গেলে হবে না। কে কি কাজ করছে, কে কি ব্যবসা করছে, কে কাকে বিয়ে করছে, কে কাকে কি কিরম সে কোথায় থাকছে, এটা সম্ভব নেই আমার পক্ষে এই খবরটা রাখা। কিন্তু জিনিসটা হচ্ছে, যেটা হচ্ছে ইললিগাল কনস্ট্রাকশন, এটা শুধু একটা ওয়ার্ড কি দুটো ওয়ার্ড বলে কিছু নেই। মাঝে মাঝে যখন আমরা কমপ্লেন করছি ভাঙা হচ্ছে, এই কিছুদিন আগে 8খানা কনস্ট্রাকশন ভাঙা হয়েছে, শুধু 108-এ না। আজকে দিনে বাম ফ্রন্টের জামানা থেকে যে কাজটা চলছে, অভ্যেসটা হয়ে গেছে। এটা তো আপনারা দেখেছেন, সেন্ট্রাল ক্যালকাটার মধ্যে রশিদ খানের নাম অনেক ছিল। কার লোক ছিল? বাম ফ্রন্টের লোক ছিল। তারা অবৈধ কনস্ট্রাকশনও করতো, তারপরে বোট লুটও করতো, এবং সেটা আমরা প্রকাশ্য দেখেছি। আজকে কসবা কনস্টিটিউন্সির মধ্যে 67 ওয়ার্ডের মধ্যে গুরুপদ বাগচির নাম শুনেছেন নিশ্চয়ই, যার মার্ডার হয়েছে কিনা সে সিপিএমের জামানায়, সিপিএমের এলসিএম ছিল। এই অবৈধ কনস্ট্রাকশন এবং পুকুর ভরাটলিয়ে মার্ডার হলো। রবীন দেব এবং সিপিএম পার্টি তার মধ্যে জড়িত, এবং তার মধ্যে সুজন চক্রবর্তী হোক, এরা জানে না কোথা থেকে কি হচ্ছে, সবই জানে, কিন্তু এটা হয়ে থাকে। আজকে দিনে জিনিসটা হচ্ছে, আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, প্রশাসনকে জানাতে পারি, প্রশাসনের কাছে খবর দিতে পারি,
পুলিশকে খবর দিতে হবে। এবং সাময়িক দেখছি তার কিন্তু রুকা হয়, সব হয়, তারপরে আবার রাত্রে অন্ধকারে কে কী করছে এটা সবার পক্ষে, আমাদের পক্ষে সম্ভব নেই। ঝান্ডা তো কেউ ধরতে পারে, আজকে আপনার পার্টি আমার পার্টি কারোর পার্টি কেউ রুখতে পারবে কি এই লোকটা ঝান্ডা ধরে ঘুরবে না? হ্যাঁ, আমরা দেখি যারা নোটেড আছে, যারা এরকম প্রকাশ্য যাদের নাম আছে, ক্রিমিনাল আছে, তাদের আমরা কোনো দিন প্রকাশ্য এরকম ক্রিমিনাল যদি থাকে, কিরম সে অন্য অন্য ধরনের মানুষ থাকে, তাদের আমরা সঙ্গে রাখি না, নিই না। কিন্তু আজকে সেলফির যুগ এসে গেছে। সেলফিতে দেখবেন একদম আমি যাচ্ছি আর একটা লোক আমার পিছন থেকে এসে কি সামনে থেকে এসে একটা ছবি তুলে নিল, তো সেখানে তো আমরা মুশকিলে পড়ে যাই। আজকে কেউ কোনো নেতা বলতে পারবে আমি সেলফি তুলতে দেবো না, আমরা রুকি। কিন্তু মেয়রও বললেন যে এটা সিপিএম এর আমল থেকে এই বেআইনি নির্মাণ, আপনিও বললেন বামপন জমানা থেকে এগুলো ঘটছে। আপনারা এত বছর গভর্নমেন্টে রয়েছেন, এটাকে বন্ধ করো না গেল না কেন? আমি কালকেও দেখলাম যে গুলশন কলোনি মাটিনপাড়াতে অবৈধ নির্মাণ চলছে, পুকুর ভরাট চলছে, তাহলে এটা বন্ধ করা তো আপনাদের পক্ষেও সম্ভব হচ্ছে না? না, জিনিসটা হচ্ছে দেখুন, যেখানে যেখানে খবর আসছে আমরা সেখানে অ্যাকশন নিচ্ছি। এখন লুকিয়ে বলে না চোর কিরম পুলিশের যে খেলাটা হচ্ছে, সেই খেলাটার মধ্যে আমরা কি করতে পারি? আমরা তো খবর দিতে পারি অ্যাডমিনিস্ট্রেশনকে, আমরা সরজমিনে যে রুখতে পারি, কিন্তু কটা? প্রশ্ন হচ্ছে কটা রুখবো? খবরটা দেবে কে? কারণ এই কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত তো আপনাদের লোকেরাই বলছে। আমাদের লোক ঠিক না, সব লোক যুক্ত আছে। ইজি মানি যেখানে হয়, আজকে কিরম সে এইখানে চিট ফান্ডের কিরম সে আসলো, কিরম সে এই লটারি চিট ফান্ড আসলো কার হাত ধরে? সিপিএমের হাত ধরে? আমি বলতে চাই না, কারণ নাম নিতে চাই না। 24 পরগনার সাউথের বড় একটা নেতার হাত ধরে চিট ফান্ডটা আসলো। তো আজকে বড় বড় কথা যারা বলে, তাদের তো উচিত নিজেকে আগে কিরম সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে কি আমার ভূমিকাটা কী ছিল, আমার কন্ট্রিবিউশনটা কী ছিল। এখন যা যুগ এসে গেছে, কে কাকে গুলি থেকে মেরে দেবে, কে কাকে খুন করে দেবে, কে কার বাড়িতে ঢুকে যাবে, অপহরণ করে নেবে, এটা কিরম সে কেউ বলতে পারে না। কিন্তু সেটা সেই জায়গাও আজকে পুলিশ অনেক সক্ষম। কোনো খবর পেতে গেলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় এবং ব্যবস্থা নেয়। আজকে আপনি বলছেন পুলিশ সক্ষম, কিন্তু মেয়র থেকে শুরু করে সৌগত রায় এবং বিধানসভার স্পিকার, তারা প্রত্যেকেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এত অস্ত্র কোথা থেকে ঢুকছে, বাইরে থেকে কেন ক্রিমিনালরা ঢুকছেন। মেয়র বলছে এনাফ ইজ এনাফ, এবার পুলিশকে অ্যাকশন নিতে হবে। তাহলে পুলিশের ওপরই কোথাও তো আপনার দলের একাধিক শীর্ষ নেতৃত্বের একটা আস্থা হারাচ্ছে। দেখুন, মেয়র কী বলছে ওর নিজের ব্যাপার আছে, ওকে জিজ্ঞেস করবেন। সৌগত রায় কী বলছে ওকে জিজ্ঞেস করবেন। পুলিশের তো সীমিত ক্ষমতা আর বলবো না, তাদের তো একটা লিমিট আছে সব জিনিসে। এখন বসত এত ঘন বসত হয়ে গেছে, কলকাতা শহরে 54 লক্ষ মানুষ থাকে, 54 লক্ষ মানুষ, আর 1 কোটি মানুষ ডেলি আসে কাজ করতে। তাদের 1.5 কোটির উপরে লোক পুলিশিং করা যায়? এটা সম্ভব নেই। যেখানে পুলিশের কাজ সে পুলিশ করছে, এবং পুলিশের কাজ ভালো না হতে গেলে যে গুলি চালিয়েছে তার আসামিটা আসানসোল থেকে ধরা পড়তো না। পুলিশের কাজ পুলিশ করছে, কিন্তু জিনিসটা হচ্ছে 100টা কাজের মধ্যে 1-8টা কাজ যেখানে হচ্ছে না। এই তো সিবিআইকে আরজি করে দেওয়া হয়েছে, যেটা কলকাতা পুলিশ করেছিল, আমাদের পুলিশ যেটা তদন্ত করে যেই পর্যন্ত পৌঁছেছিল, একজনকে ধরেছিল, তার পরে কি হলো? ওরা তো মানুষ, ওরা চেষ্টা করো। কিন্তু আজকে পুলিশের ওভারঅল ফাংশনটা ভালো আছে। এবার কারোর এক্সপিরিয়েন্স হতে পারে, বুঝলেন, ম্যান পাওয়ার তো কম আছেই, ওটা তো একটা দিক আছে। প্রযুক্তির ব্যবহারটা পুলিশ থেকে আমাদের থেকে বেশি ক্রিমিনালরা করছে, প্রযুক্তির ব্যবহার। আজকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে যায় টাকা, আপনার টাকা আপনি আপনার ক্রেডিট কার্ড নেই, সেটা পুলিশ তাহলে করতে পারছে না কেন? পুলিশ ধরছে তো, প্রযুক্তির ব্যবহার প্রযুক্তি করছে তো। আজকে আপনি দেখুন, এই যে ক্রাইমগুলো ডিটেক্ট হচ্ছে, আগে সিসিটিভি দেখেছিলেন কোনো দিন? আজকে আপনি পুলিশের দেখছেন তো কিরম সে আজকে মোবাইল থেকে আপনি কল করতে গেলে লোকেশন ধরে ফেলছে এবং ধরে ফেলছে আসামিকে। আজকে যে আসামি ধরা পড়লো, পুলিশের প্রযুক্তি ইউজ করেছে, তখন ধরা পড়েছে। আজকে ওই কিরম সে স্কুটিটা, যে স্কুটিতে উঠে গুলি চালিয়েছিল, স্কুটিটা ধরা পড়লো তো, পুলিশ তাহলে তদন্ত করেছে, পুলিশ পেরেছে তো। পুলিশ সেই জন্য বলি সক্ষম। বাম ফ্রন্টের জমানায় ইলিগাল হতো না, বাম ফ্রন্টের জায়গা 12,000
কিরম একর জায়গায় কিরম ওয়েটল্যান্ডে ছিল, তার মধ্যে 7,500 একর থাকলো আর 5,000 একর গ্যাপ হয়ে গেল, পুকুর বোঝাই হয়ে গেল। তো বামফ্রন্ট কি করলো, প্রশ্ন থাকবে। কিন্তু আপনি দীর্ঘদিনের একটা বর্ষিয়ান রাজনীতিবিদ, এলাকার বিধায়ক, আপনার এলাকাতেও এত গোষ্ঠীদ্বন্দ্ব কেন? লিপিকা মান্না, সুশান্ত ঘোষ, বারবারই এদের দুজনের গোষ্ঠীর লড়াই সামনে চলে আসে, এটা কোথাও মেটানো সম্ভব হচ্ছে না দুজনকে? পারসেপশন, ভাবনা চিন্তা যদি মানুষের ঠিক থাকে কিছু হয় না। কিছু মানুষ বুঝলেন তো সব আমাকে ভুল বোঝাতে পারে, আপনাকে ভুল বোঝাতে, সেই জন্য দ্বন্দ্ব হয়। আমার মনে হয় না যেদিন লিপিকা মান্না আর সুশান্ত ওই মাঝের লোকরা যারা ভুল বুঝিয়ে ঝগড়া করাচ্ছে, যেদিন ধরতে পারবে সেদিন এই ঝামেলাটা মিটে যাবে। এটা বড় ঝামেলা কিছু না। সুশান্ত ঘোষই লিপিকা মান্নাকে ওইখানে এনে দিয়েছে। এখন লিপিকা মান্না কিরম সে তার কি বক্তব্য আছে আমরা শুনবো, নিশ্চয়ই চেষ্টা করবো। বসে তো মিটিয়ে আপনি দিতে পারেন, তা আপনি তো। আমরা চেষ্টা করবো, মিটিয়ে দেওয়ার আগেও চেষ্টা করেছি, মিটিয়ে দেওয়ার চেষ্টা করবো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার বিধানসভায় একজন কাউন্সিলরের ওপরই যদি বন্দুক নিয়ে গুলি করার চেষ্টা করে, কাউন্সিলরই যদি ঠিকভাবে নিরাপদ না হয়, তাহলে সাধারণ মানুষ যারা ভোটার আপনাকে ভোট দেয় তারা কতটা নিরাপদ হবে কসবা বিধানসভায়? আমি একটা ঘটনা বলি, আমার উপরে গুলি চলেছিল বামফ্রন্ট জমানায়, ঠিক আছে তো, কিন্তু সেই গুলিতে আজ পর্যন্ত একটা লোককে ধরা হয়নি। আমার বয়ান আজ পর্যন্ত স্টেটমেন্টও নেওয়া হয়নি। আমার এটা হয়েছিল 2001 কি 2005 এরকম হয়েছিল। আজকে তখন রবীন দেব মাস্টার মাইন্ড ছিল, ও করিয়েছিল। আমি কমপ্লেন করেছিলাম, আমাদের কংগ্রেসের কিছু লোক ছিল, তার নামে লিডারের নামে কমপ্লেন করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত সে কেসে আমার 164-এর স্টেটমেন্ট দেওয়া হয়নি। অন্তত আমাদের কাউন্সিলর উপরে গুলি চালিয়েছে, আমাদের কাউন্সিলর শম্ভু কাও ছিল, সে একটা ক্রিমিনাল ওর মধ্যে জড়িত হয়ে গেছিল, তাকে সাজা হয়েছে, আপনারা দেখেছেন। আমরা আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট, আমাদের দিদি নেত্রী, কিন্তু সে কাউকে ক্ষমা করেন না, এইসব কাজ করতে বারণও করেন, ক্ষমাও করেন না। আমাদের লোক করতে গেলে জেলে পুড়িয়ে দিতে। আজকে অনেক বড় বড় নেতা জেলে আছে অন্য অন্য কারণের জন্য, কিন্তু আমরা তাদের সাপোর্ট করি না। তাহলে কি এই কসবা এলাকাটা দুষ্কৃতীদের আঁকড়া? আপনি বলছেন আপনার ওপর গুলি চলেছিল, কাউন্সিলরের ওপর গুলি চলছে, এরকম এত ঘটনা যেখানে আপনারাও বারবার আক্রান্তের শিকার হয়েছেন, তাই দুষ্কৃতীদের আঁকড়া তো আপনার এলাকাটা। শুনুন না, দুষ্কৃতির আঁকড়া থাকতে গেলে এখানে সেলিব্রিটিরা থাকতো না। ছুটপাট ঘটনা হতেই থাকে সব জায়গায়। এটা বড় আকারে যদি আপনি ওকে জড়িয়ে দেন তাহলে হয় না। আজকে আমার উপরে যে ঘটনা হয়েছিল সিপিএমের জমানায়, সিপিএম দেখলো জাভেদ খান সরে যেতে গেলে আমাদের সুবিধা হবে রাজনীতি করতে, আমার উপরে গুলি চালিয়েছিল। কান্তি গাঙ্গুলি তখন কিরম সে আমার জায়গা নিয়ে বেআইনি করিনি, আমার জায়গার উপরে ঝাইলা ফেলে দিয়েছিল, আমার জায়গার দখল করার চেষ্টা করেছিল। এমএমআইসি ছিল কর্পোরেশনের কনজারভেন্সি ডিপার্টমেন্ট গার্বেজে, করিনি। কি হলো সুশান্তর উপরে? এটা হচ্ছে পিওরলি কিরম সে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, ও বাধা দিয়েছে, কাজ করতে দিইনি, সেই জন্য ওর উপরে হামলা হয়েছে। জুলকার নয়ন আলীর নাম উঠছে, জুলকার নয়ন আলীর কোনো ভূমিকা আপনি দেখছেন? দেখুন, পুলিশে তো তদন্ত করে ও করবে। জুলকার নয়ন আলী কিরম সে নোটেড কিরম সে অ্যান্টি সোশ্যাল, সে 150 খানা যার বিরুদ্ধে মামলা থাকে, 80-86টা মামলা যার চার্জশিট হয়ে থাকে, সে কিরম সে এর মধ্যে জড়িত থাকতে পারে কি পারে না, সে পুলিশ তদন্ত করে দেখুক। কিন্তু জুলকার নাইন আলী বলছে যে এখন গুলশান কলোনি মাটিন পাড়াটা সবটাই হচ্ছে হায়দার আলী নিয়ন্ত্রণ করে, এখানে বিধায়কের কোনো ভূমিকায় আর তিনি নাকি দেখতে পান না, ওখানে আপনার লোকজনও নেই, এখানে নাকি যা বলে হায়দারই সব করে। হায়দার কি তাহলে আপনারও লোক? না, জিনিসটা হচ্ছে হায়দার আমার লোক নেই, একদম পরিষ্কার করতেছে। হায়দারকে আমি চিনি, সুশান্তর কাজকর্ম দেখে ওই অঞ্চলে, আমার ওইখানে প্রেজেন্স নেই, যেহেতু আমার কাউন্সিলর যে আছে ভালো কাজ করে। B9 গুলশান কলোনির একটা বিল্ডিং, আমরা গতকাল থেকে খবরটা করছি, 8টা বাসিন্দা রয়েছে, ফ্ল্যাট রয়েছে, যেখানে কিন্তু হায়দার আলীর লোকজন তার পানীয় জল বন্ধ করে রেখেছে, জলের যে লাইন 8 দিন ধরে বন্ধ করে রেখে দিয়েছিল। কালকে এখন আমরা খবর করলাম 10 মিনিটের জন্য জল চালু হলো, আবার বন্ধ হয়ে গেল। আজ সকালে খবর করার পর আবার চালু হলো। এই যে মানুষের যে প্রয়োজনীয় জল যে কোনো কারণে বন্ধ করি দাও, তাদের কাছ থেকে নাকি 90,000 টাকা চাওয়া হয়েছে, তবে নাকি জল দেওয়া হবে, এরকম বলছে। আমার কাছে এই খবর আপনি বলছেন শুনেছি, আমি প্রশাসনকে বলবো দেখতে এটা। আর যদি কেউ জড়িয়ে থাকে, সে আমি হোক, আমার ছেলে হোক, আপনি হোক, কেউ হোক, হায়দার আলী, প্রশাসন ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে।
আমি লাস্ট এখানে আমরা বাধা দেবো না। প্রশ্ন করব, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের কথা দিয়ে। আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির, তিনি এই ঘটনার পর যখন পুলিশি ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছে তখন তিনি দাবি করেছিলেন যে পুলিশ মন্ত্রী এবং রাজ্যের উপমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখতে চান। আপনি কি তাই মনে করেন? দেখুন, পার্টির তো একটা শৃঙ্খলা আছে, একটা সিস্টেম আছে। পার্টি তো কারোর উইশ আর ইচ্ছের উপরে চলে না, বিমের উপরে চলে না। আমি বলে দিলাম আমি চাই কিরকম সে অমুককে মুখ্যমন্ত্রী হিসাবে। পার্টির আমাদের একটা অর্গানাইজেশন সেট আপ আছে, কোর কমিটি আছে। যদি কিছু থাকে ওইখানে মিটিংয়ে বলুক, মিটিংয়ে সব আলোচনা হবে। আর নতুন প্রজন্ম আসার দরকার আছে। এখন সিপিএম শেষ হয়ে গেল, নতুন প্রজন্ম ছিল না, তাদের ঢুকতে দিইনি। সেই জন্য আমাদের পার্টিতে যথেষ্ট নতুন প্রজন্ম লোক এসেছে। আরও যারা আছেন তারা কিরম আমরা ওয়েলকাম করছি। রাজ্য প্রশাসন চালানোর ক্ষেত্রে, সরকার চালানোর ক্ষেত্রে অভিষেক কি এখন পরিপক্ক, মানে উপযুক্ত বলে মনে হচ্ছে? দেখুন, জিনিসটা হচ্ছে অভিষেক ব্যানার্জি নিজের কিরম সে ট্যালেন্টটা প্রমাণ করে দিয়েছে লোকসভা ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে, বিধানসভা ইলেকশনে। সে মানুষের সঙ্গে তার কানেক্টটা অনেকটা হয়ে গেছে এবং সেই হিসাবে দক্ষ কিরম সে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে দক্ষ, কিরম সে ডাইনামিক লিডার হিসাবে নতুন ফেস উঠে আসছে। সেই জন্য আমি বলেছি নতুন প্রজন্ম দরকার আছে, কিন্তু তার সিস্টেম আছে। পার্টির মধ্যে সেটা আলোচনা হবে, পার্টি ঠিক করবে, আমরা মেনে নেব, আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু মমতা ব্যানার্জির ছাড়া কোনো আর কেউ নেই, সব হিরো জিরো। আমরা সব জিরো। মমতা ব্যানার্জির ছবিতেই আমরা আস্থা রেখে আমরা জিতছি। মমতা ব্যানার্জির কাজের উপরে আমরা পাবলিককে যে বলে ভোটটা নিচ্ছি, এটা মনে রাখতে হবে। ফিরহাদ হাকিমের কথা ধরে লাস্ট প্রশ্নটা করি। ফিরহাদ হাকিম বলছে মমতা ব্যানার্জির ছবি ছাড়া কেউ জিততে পারে না। আপনিও কি জাভেদ খানকেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই জিততে হবে? ছবি না থাকলে কি সে জিততে পারবে না? ডেফিনেটলি। দেখুন, একটা জিনিস হচ্ছে মমতা ব্যানার্জির যে গ্রহণযোগ্যতা আছে সেই জাভেদ খানের নেই। সেই জায়গা মমতা ব্যানার্জি ছাড়া বলেছি তো সব জিরো। আমরা দীর্ঘক্ষণ কথা বললাম জাভেদ আহমেদ খানের সঙ্গে। কসবা কেন্দ্রের তিনি বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী। তিনি যেটা পরিষ্কার জানালেন যে কসবা কেন্দ্রে যে ঘটনাগুলো ঘটছে বা ইলিগাল কনস্ট্রাকশন যেটা চলছে সেটা বাম আমল থেকে শুরু হয়েছিল। তারা যা যা অভিযোগ পাচ্ছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনকে বলছেন। আর অন্যদিকে রাজ্য রাজনীতি নিয়ে যা চলছে সেক্ষেত্রে তিনি বলেন অভিষেক অত্যন্ত একটা ডাইনামিক লিডার, তিনি যোগ্য, তার যোগ্যতা তিনি প্রমাণ করেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সকলেই কিন্তু জিরো। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।